এবার আসলে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক বায়ো অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, বায়ো অ্যাভেলেবিলিটি কিন্তু অনেক, এটা শর্ট নোটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা দিয়ে প্রচুর পরিমাণে শর্ট নোট আসে, প্রচুর পরিমাণে ভাইবার কোশ্চেন আস্ক করা হয়। ঠিক আছে, এই বায়ো অ্যাভেলেবিলিটি। তাহলে বায়ো অ্যাভেলেবিলিটিটা কি? দেখো, অ্যাভেলেবিলিটি, ঠিক আছে, বায়ো অ্যাভেলেবিলিটি অর্থাৎ বায়োলজিক্যাল সিস্টেমে আমরা যতটুকু ড্রাগ অ্যাভেলেবেল পাই। ঠিক আছে, একটা অ্যাডমিনিস্ট্রেশন হওয়ার পরে ড্রাগটা তো বিভিন্ন রুট থেকে একটা লম্বা প্রসেসের মাধ্যমে অ্যাবজর্পশন হয়। এই অ্যাবজর্পশন হওয়ার পথে এটা বিভিন্নভাবে কিন্তু ডিস্ট্রয় হতে থাকে। ঠিক আছে, সেটা হতে পারে লিভারে হাসপাস হেপাটিক মেটাবলিজম। ঠিক আছে, এছাড়া আরও অনেক প্রসেস আছে যে কারণে ড্রাগটা ডিস্ট্রয় হতে পারে। এত ডিস্ট্রয় হওয়ার পরেও যে পরিমাণ ড্রাগটা আমাদের সিস্টেমিক সার্কুলেশনে আলটিমেটলি প্রবেশ করে, এটাই হলো আমাদের বায়ো অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, তাহলে এর ডেফিনেশনে আমরা কি লিখতে পারি? দেখো, ডেফিনেশনটা এরকম যে it is defined as the fraction of unchanged drug reaching the systemic circulation। ঠিক আছে, খুব সুন্দর একটা ডেফিনেশন, সিস্টেমিক সার্কুলেশন ফলোইং administration by any route। ঠিক আছে, তাহলে এটা কি বললাম যে এটা হলো একটা ফ্র্যাকশন অফ আনচেঞ্জ ড্রাগ। ঠিক আছে, ফ্র্যাকশন অফ আনচেঞ্জ ড্রাগ মানে কি পরিমাণ এত ডিস্ট্রয় হওয়ার পরেও যে পরিমাণ আনচেঞ্জ ড্রাগ আমাদের সিস্টেমিক সার্কুলেশনে আলটিমেটলি পৌঁছাবে, এটাই হলো আমাদের বায়ো অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, এবং এই বায়ো অ্যাভেলেবিলিটির উপরেই কিন্তু একটা ড্রাগের মানে সক্ষমতা বা এফিকেসিটা ডিপেন্ড করে। ঠিক আছে, যত পরে বায়োঅ্যাভেলেবিলিটি যত বেশি হবে, ড্রাগটা তত ইফেক্টিভ বা এর এফিকেসি তত বেশি হবে। ঠিক আছে, তাহলে ফ্র্যাকশন অফ আনচেঞ্জ ড্রাগ রিসিভ দ্য সিস্টেমিক সার্কুলেশন ফলোয়িং অ্যাডমিনিস্ট্রেশন বাই এনি রুট, যে কোনো রুটে। এবার সব বায়োঅ্যাভেলেবিলিটি আমরা একটু দেখি। ধরো এখানে একটা বায়োঅ্যাভেলেবিলিটি একটা কার্ভ আছে। ঠিক আছে, এই কার্ভটা একটু সবাই খেয়াল করো। দেখো, বায়োঅ্যাভেলেবিলিটি কার্ভটা এরকম। ধরো আমাদের কার্ভ, তাহলে এই দিকে আমরা দিয়েছিল টাইম। ঠিক আছে, টাইম, আর উপরের দিকে আমরা দিই কনসেন্ট্রেশন অফ ড্রাগ বা কনসেন্ট্রেশন অফ অ্যাডমিনিস্ট্রেটেড ড্রাগ। ঠিক আছে, এদিকে। আচ্ছা, এবার খেয়াল করো, মনে করো একটা ড্রাগ তোমার ইন্ট্রাভেনাস রুটে দেওয়া হলো। কি রুটে দেওয়া হলো? ইন্ট্রাভেনাস রুটে। খেয়াল করো, এইটা কিন্তু এবারও প্রফের ভাই জিজ্ঞেস করছে অনেকে। প্রথমে একটা ড্রাগ ইন্ট্রাভেনাস রুটে ধরে, ইন্ট্রাভেনাস রুটে দেওয়ার সাথে সাথে ড্রাগটা আমরা জানি ইন্ট্রাভেনাস রুটে বায়োবিলিটি কত? 100% বায়োবিলিটি থাকে, তাই না? তাহলে 100% বায়োবিলিটি থাকছে, তার মানে একটা ড্রাগ দেওয়ার সাথে সাথে এটার 100%টাই তোমার সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছে যাবে। তার মানে তোমার সিস্টেমিক সার্কুলেশনে এর কনসেন্ট্রেশন, ঠিক আছে, এই মানে এই রুটে দেওয়ার পরে, এই ইন্টারভেনাস রুটে দেওয়ার পরে সিস্টেমিক সার্কুলেশনে এই ড্রাগের কনসেন্ট্রেশন 100% হবে। ঠিক আছে, 100% মানে যতটুকু দিব ততটুকুই। ধরো আমি যদি 100 মিলিগ্রাম দিই, তাহলে 100 মিলিগ্রাম। ঠিক আছে, 100 মিলিগ্রাম দেওয়ার পরে ধরো এই ড্রাগটার কনসেন্ট্রেশন এই জায়গায় পৌঁছলো, এই জায়গাটায় পৌঁছলো। এখন যত টাইম যাবে, ঠিক আছে, টাইমটা যত সামনের দিকে পাস করবে, তত কি এই ড্রাগটা আস্তে আস্তে কাজ করতে 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 আমি বলছি এই ড্রাগের একটা হাফ লাইফ থাকে। তাহলে হাফ লাইফ পরে নির্দিষ্ট পরিমাণ তোমার ডিস্ট্রয় হয়ে যাবে। কিন্তু আমি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার কাইনেটিক সম্বন্ধে একটু বলছিলাম যে নির্দিষ্ট একটা সময় পর পর একটা নির্দিষ্ট ফ্র্যাকশন ড্রাগ এটা ডিস্ট্রয় হয়ে যাবে, তাই না? ডিস্ট্রয় হওয়ার পরে এই ড্রাগটা ধরো কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে কমতে, দেখো ড্রাগের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে 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 এক সময় জিরো হয়ে যাবে। ঠিক আছে, একটা টাইমের পরে এটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা আরেকটু ভালো করে দিই যে একটা টাইমের পরে এটা একদম তোমার তলানিতে এসে যাবে। ঠিক আছে, এটা এবার ধরো একটা ড্রাগ, এটা আসলে কোন রুটে? এটা আসলে কিন্তু ইন্ট্রাভেনাস রুটে। মাইন্ড ইট, এটা কোন রুটে দিলাম? এটা কিন্তু ইন্ট্রাভেনাস রুটে, ইন্ট্রাভেনাসলি দিলাম। ওকে, এটা ইন্ট্রাভেনাস রুটে বা ড্রাগ ইনজেক্টেড, যেটা আমরা ইনজেক্ট করলাম। এরপরে আরেকটা ড্রাগ, ধরো আরেকটা ড্রাগ আমরা দিলাম কোন রুটে? ওরাল রুটে। ঠিক আছে, ওরাল রুটে দেওয়ার সাথে কী হবে? ওরাল রুটে দেওয়ার সাথে সাথে কিন্তু ড্রাগটা অ্যাবজর্পশন হবে না, তাই না? অ্যাবজর্পশন হওয়ার জন্য ড্রাগটা তোমার ওই রুট থেকে যে ফার্স্টে সিস্টেমে মানে নির্দিষ্ট পরিমাণে একটা জায়গায় যে দেন সিস্টেমিক সার্কুলেশন অ্যাবজর্পশন হবে, তাই না?
ধরো তোমার প্রথমে দেওয়ার সাথে সাথে ড্রাগটার কনসেন্ট্রেশন, ব্লাডের কনসেন্ট্রেশন হলো 0, ঠিক আছে? ব্লাডে কিন্তু ড্রাগটা অ্যাডমিনিস্ট্রেট করছে কিন্তু ব্লাডে কিন্তু কনসেন্ট্রেশন হলো 0। তাহলে আস্তে আস্তে যত টাইম যাবে তত চলো তোমার ড্রাগের কনসেন্ট্রেশনটা বাড়তে থাকবে, এবং বাড়ার পরে ধরো এটা তোমার এখানে এসে পিকে চলে আসলো, ঠিক আছে? কনসেন্ট্রেশন এই জায়গা ছিল তোমার পিকে, ঠিক আছে? এবারে ছিল ব্লাডটার কনসেন্ট্রেশন, এখন ব্লাডটার কনসেন্ট্রেশন পিকে হবে, তখন আস্তে আস্তে এরপরে ড্রাগটা কী হবে, মেটাবলাইজ হওয়া শুরু করতে করতে আস্তে আস্তে এটা কনসেন্ট্রেশন কমতে 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 এক সময় তোমার এরকম 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা হলো তোমার ওরাল রুটে, ঠিক আছে? এটা ছিল তোমার ওরাল রুটে। তাহলে এটা আমরা বলতে পারি যে এই ড্রাগটা হলো আমাদের ড্রাগ গিভেন ওরালি, আর এটা হলো আমাদের ড্রাগ যেটা ইনজেক্টেড, ঠিক আছে? এবার এই যে ভিতরের যে এরিয়াটা, এই ভিতরে এই একটা এরিয়া এবং এই ভিতরে এই একটা এরিয়া, এইটাকে বলা হয় এরিয়া আন্ডার কার্ভ, ঠিক আছে? এরিয়া আন্ডার কার্ভ, অর্থাৎ সংক্ষেপে কি বলা হয়? সংক্ষেপে বলা হয় AUC, ঠিক আছে? তেমনি এটাও তোমার এরিয়া আন্ডার কার্ভ, AUC, ঠিক আছে? এটা হলো এরিয়া আন্ডার কার্ভ যেটা আমাদের ইনজেক্টেড, আর এটা হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ যেটা আসলে তোমার ওরালি দেওয়া হয়েছে, ওরাল, ঠিক আছে? এগুলোকে বলা হয় এরিয়া আন্ডার কার্ভ, AUC। তাহলে এই যে কার্ভটা আমি আঁকলাম এইটাই হলো তোমার বায়ো অ্যাভেলেবিলিটি কার্ভ, ঠিক আছে? বায়ো অ্যাভেলেবিলিটি কার্ভ। এই কার্ভটা তোমরা যখন শর্ট নোট লিখবা, এই কার্ভটা যদি তোমরা সুন্দরভাবে এঁকে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের মার্ক বাড়বে, ঠিক আছে? আচ্ছা, এর পাশে তাহলে এই এরিয়া আন্ডার কার্ভ দিয়ে আমরা কি শিখলাম? এবার দেখো এখান থেকে আমাদের বায়োবিলিটির যে তোমার ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা কিন্তু এখান থেকে আমাদের দাঁড় করাতে হবে। তাহলে ফার্স্টে দেখো আমাদের বায়োবিলিটি, আমি সংক্ষেপে BA লিখলাম, ঠিক আছে? বায়োবিলিটি। তাহলে বায়োবিলিটিটা কী হবে? বায়োবিলিটি দেখো, বায়োবিলিটি হবে তুমি ফার্স্টে ওরাল রুটে যে পরিমাণ ড্রাগ দিছো, ঠিক আছে, সেই ড্রাগের অ্যামাউন্টটা, ঠিক আছে? আমরা সংক্ষেপে এত বড় না লিখে একবারে লিখবো যে AUC ওরাল, ঠিক আছে? AUC ওরাল, ঠিক আছে? আমরা ওরাল রুটে যে ড্রাগটা দিলাম সেই ড্রাগের যে কনসেন্ট্রেশন, তাহলে এরিয়া আন্ডার কার্ভ যেটুকু আমাদের করছে, ঠিক আছে? বা এটা আমরা এইভাবে লিখতে পারি যে অ্যামাউন্ট অফ ড্রাগ ইন দ্য সার্কুলেশন আফটার ওরাল ডোজ, ঠিক আছে? অ্যামাউন্ট অফ ড্রাগ ইন দ্য সিস্টেমিক সার্কুলেশন আফটার ওরাল ডোজ ডিভাইডেড বাই AUC ইনজেক্টেড, বা এটা আমরা এভাবে লিখতে পারি যে অ্যামাউন্ট অফ ড্রাগ ইন দ্য সার্কুলেশন আফটার অ্যান IV ডোজ, ঠিক আছে? এটা হচ্ছে ওরাল ডোজ আর এটা হলো তোমার IV ডোজ, ওকে? ওরাল ডোজ আর IV ডোজ, ঠিক আছে? বুঝতে পারছো? ইনটু 100, এইটি হলো আমাদের বায়োবিলিটির ইকুয়েশন। এবার তুমি খেয়াল করো, আমরা ধরো একটা ড্রাগ যখন আমরা ইনজেক্ট করলাম তখন এর বায়োবিলিটি হয়ে গেল কত %? ধরো আমরা 100 মিলিগ্রাম ড্রাগ ওরালি ইন্টারভেনাস রুটে ইনজেক্ট করলাম, তাহলে আমাদের 100 মিলিগ্রামই তো তোমার সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছে যাবে, তাই না? 100 মিলিগ্রামই সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছে যাবে। কিন্তু ওরাল রুটে যেটা দিলাম সেটা দেখা গেল যে এইখান থেকে তোমার এই পর্যন্ত আস্তে 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 তোমার ক্ষয় হতে 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 100 মিলিগ্রামই আমরা ইনজেক্ট করছি, বাট সিস্টেমিক সার্কুলেশন যখন পৌঁছেছে তখন দেখা গেল যে এটা মাত্র 70 মিলিগ্রাম অ্যাভেলেবেল আছে। তাহলে ওরাল রুটে বায়োবিলিটি বা এরিয়া আন্ডার কার্ভ হলো 70 মিলিগ্রাম ইন্টু 100%, ঠিক আছে? তাহলে এটা দেখো, এটার তোমার হয় কি বায়োবিলিটি কত %? 70%। তাহলে এই রুটটার কিন্তু বায়োবিলিটি বা এই ওরাল রুটে এই ড্রাগের বায়োবিলিটি কিন্তু 70%, ঠিক আছে? এইভাবে আসলে তোমার বায়োবিলিটি হিসাব করা হয়, ঠিক আছে? তাহলে বায়োবিলিটি এইভাবে হিসাব করা হয়। এই বায়োবিলিটির এই হিসাবটা ভালো করে তোমরা বোঝার ট্রাই করবা, ওকে? এটা ভালো মতো লাগবে কিন্তু। আচ্ছা, এই গেল আমাদের বায়োবিলিটি কার্ভ এবং বায়োবিলিটি। আচ্ছা, এরপর আসো আমাদের বায়োবিলিটির কার্ভের, এই যে আমরা বায়োবিলিটি পড়তেছি, এই বায়োবিলিটির সিগনিফিকেন্সটাকে, বায়োবিলিটি থেকে আমরা কি কি জানতে পারি, ঠিক আছে? এটা স্যার আমরা খুবই জিজ্ঞেস করে। তাহলে আসো ইনফরমেশন ফ্রম বায়ো অ্যাভেলেবিলিটি কার্ভ, আমরা এই বায়োবিলিটি কার্ভ থেকে কি কি ইনফরমেশন পাই? বায়োবিলিটি কার্ভ থেকে আমরা কি কি ইনফরমেশন পাই? প্রথম ইনফরমেশন 1 নম্বরে রেট অফ বায়ো অ্যাভেলেবিলিটি, আমি একবারে সংক্ষেপে লিখলাম, ঠিক আছে?
রেট অফ বায়োঅ্যাবিলিটি। এই রেট অফ বায়োঅ্যাবিলিটি আমরা কি থেকে পাই? দেখো, রেট অফ বায়োঅ্যাবিলিটি থেকে পাই দুইটা টার্ম থেকে। একটা ছিল তোমার সি ম্যাক্স অ্যান্ড টি ম্যাক্স। এখন সি ম্যাক্স আর টি ম্যাক্স কি? সি ম্যাক্স আর টি ম্যাক্স হলো, ধরো একটা ড্রাগ আমি ওরাল রুটে দিলাম, এইটা হলো তোমার সর্বোচ্চ কনসেন্ট্রেশন, মানে সি ম্যাক্স আসলে এইটা হলো তোমার, তাহলে এই সর্বোচ্চ যে কনসেন্ট্রেশনটা এ গেইন করতে পারে সেটাকে বলা হলো সি ম্যাক্স। ওকে, আর এই পর্যন্ত পৌঁছাইতে তোমার যে টাইমটা লাগে, ঠিক আছে, যে টাইমটা লাগে, এই যে টাইমটা লাগে, এই টাইমটাই হলো তোমার টি ম্যাক্স। ওকে, তাহলে এই টি ম্যাক্স আর সি ম্যাক্স থেকে কিন্তু আমরা আলটিমেটলি রেট অফ বায়োঅ্যাবিলিটিটা পেয়ে যাই। ওকে, আচ্ছা, এরপর আমরা আর কি পাই? এক্সটেন্ট অফ বায়োঅ্যাবিলিটি, এক্সটেন্ট অফ বায়োঅ্যাবিলিটি। ঠিক আছে, এই এক্সটেন্ট অফ বায়োঅ্যাবিলিটি আমরা কি থেকে পাই? এক্সটেন্ট অফ বায়োঅ্যাবিলিটি পাই আমরা এই এরিয়া আন্ডার কার্ভ থেকে, অর্থাৎ AUC থেকে। ঠিক আছে, AUC বা সংক্ষেপে এরিয়া আন্ডার কার্ভ থেকে। ওকে, আচ্ছা, দেন আসো আমাদের আরো আমরা কি পাই? আরো আমরা পাই মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন। এখন মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশনটা কি? MEC। ঠিক আছে, মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশনটা কি? মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন একটা মিনিমাম ডোজ, যে ডোজের নিচে এই ড্রাগের কোনো থেরাপিউটিক ইফেক্ট নেই। ঠিক আছে, তাহলে আমি এক কথায় লিখতে পারি যে বিলো দিস কনসেন্ট্রেশন the drug has no therapeutic effect. ঠিক আছে, এটাকে বলা হয় মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন, মানে ওই ড্রাগটাকে থেরাপিউটিক এফেক্ট প্রডিউস করতে হলে মিনিমাম ওইটুকু কনসেন্ট্রেশন লাগবেই। দেন আসলে আমাদের কি আছে? দেন ম্যাক্সিমাম টলারেবল কনসেন্ট্রেশন, ম্যাক্সিমাম টলারেবল কনসেন্ট্রেশন বা MTC। এই ম্যাক্সিমাম টলারেবল কনসেন্ট্রেশনটা কি? আমরা সর্বোচ্চ থেরাপিউটিক মানে ইফেক্ট মানে যতদূর পর্যন্ত আমাদের থাকে সেটা হলো এই ম্যাক্সিমাম টলারেবল কনসেন্ট্রেশন, মানে আমাদের বডি ওই ড্রাগটার জন্য ওই কনসেন্ট্রেশন পর্যন্তই টলারেট করতে পারে। এর উপরে যদি কনসেন্ট্রেশন আমরা বাড়াই তাহলে ড্রাগটা টক্সিসিটি প্রডিউস করে। ঠিক আছে, তখন আবার অ্যাডভার্স ইফেক্ট হয় অনেক। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম টলারেবল কনসেন্ট্রেশনটা কি? আমরা এক কথা বলতে পারি যে অ্যাবভ দিস কনসেন্ট্রেশন দ্য ড্রাগ প্রডিউস টক্সিসিটি। ঠিক আছে, এছাড়াও আমরা কি পাই এখান থেকে? দেখো, কম্পারিজন, দুইটা ড্রাগের মধ্যে কম্পারিজন করার জন্য এটা ইউজ করি, কম্পারিজন between two or more drugs। এবং লাস্টলি খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা কি? helps to calculate maintenance dose and loading dose। মেইনটেনেন্স ডোজ অ্যান্ড লোডিং ডোজ তোমাদের পড়ানো হয়েছে কিনা আমি জানি না, আমি একটু সংক্ষেপে বলি যদি নাও পড়াই। তাহলে দেখো, মেইনটেনেন্স ডোজটা কি? আগে মেইনটেনেন্স ডোজটা বোঝার আগে লোডিং ডোজটা বুঝতে হবে। দেখো, লোডিং ডোজটা কি? মনে করো একটা শকের পেশেন্ট আসছে, ঠিক আছে, একটা শকের পেশেন্ট আসছে। এখন শকের পেশেন্ট আসছে, তাকে তো আমাদের খুব দ্রুত ম্যানেজ করতে হবে, নাহলে তো সে এক কথায় মারাই যাবে, তাই না? শকের পেশেন্ট দ্রুত ম্যানেজ না করলে মারা যায়। তো এই শকের পেশেন্টকে দ্রুত ম্যানেজ করার জন্য আমরা যদি এখন শকের পেশেন্টকে একটা ওরালি একটা ড্রাগ দিই, তাহলে এই ওরালি ড্রাগ দিলে সেই ড্রাগটা অ্যাবজর্ব হইতেই তো রোগীর কাজ শেষ, তাই না? রোগী তো মারা যাবে। তো আমরা কি করি তখন? খুব হাই একটা ডোজ, ঠিক আছে, ড্রাগের নির্দিষ্ট একটা ড্রাগের খুব হাই একটা ডোজ ইন্টারভেনাস রুটে দিয়ে দিই, যাতে 100% বায়োবিলিটি সহ সরাসরি ওই ড্রাগটা অ্যাবজর্ব হতে পারে। ইন্টারভেনাসলি ড্রাগটা আমরা দিয়ে দিই। ঠিক আছে, এই যে একটা হাই ডোজ ইনস্ট্যান্টলি যে দেওয়া হইলো, ঠিক আছে, এই ডোজটাকেই বলা হয় লোডিং ডোজ। ঠিক আছে, ইনস্ট্যান্টলি হাই ডোজটা, যে পরিমাণ হাই ডোজটা দেওয়া হলো, এটা হলো লোডিং ডোজ। এর অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে, যেহেতু অনেক হাই কনসেন্ট্রেশনের ড্রাগে মানে পেশেন্টটা হাই কনসেন্ট্রেশন এক্সপোজার হয়, সেহেতু অনেক অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, কিন্তু লাইফ সেভিং। ঠিক আছে, এটা দিতেই হয়। আর মেইনটেনেন্স ডোজটা কি?
এই লোডিং ডোজটা দেওয়ার পরে এই লোডিং ডোজের কনসেন্ট্রেশন একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন মেনটেন করার জন্য আমরা একটা নির্দিষ্ট সময় পর পর এই ড্রাগটা অ্যাডমিনিস্টার করি, এইটাকেই বলা হয় মেইনটেনেন্স ডোজ। ঠিক আছে, এই মেইনটেনেন্স ডোজ এবং লোডিং ডোজটা ক্যালকুলেট করা হয় আমাদের মেইনলি এই বায়োবিলিটি কার্ভ থেকে। ঠিক আছে, তাহলে এইগুলো হলো সিগনিফিকেন্স। ওকে, এরপর আসলে আমরা দেখি যে আমাদের এই বায়োবিলিটি মানে কি কি ফ্যাক্টর এফেক্ট করে। ঠিক আছে, বায়োবিলিটি কি কি ফ্যাক্টর এফেক্ট করে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা, এবং এটা সেপারেটলি কোশ্চেন আসে শর্ট নোটের বাইরে। শর্ট নোটে আসলে তো এটা লিখতেই হয়, এটা শর্ট নোটের বাইরে সেপারেটলি এটা অনেক কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে দেখো ফ্যাক্টর এফেক্টিং ফ্যাক্টর এফেক্টিং বায়োবিলিটি কি কি ফ্যাক্টর আছে দেখো। প্রথমে আমাদের ড্রাগের কিছু ফ্যাক্টরের ভিতর যাই। প্রথমে আছে আমাদের দেখো ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরস। ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরস কি? এগুলো ড্রাগের সাথে রিলেটেড। ঠিক আছে, ড্রাগের সাথে রিলেটেড। যেমন একটা ড্রাগ, সেটা যদি অবভিয়াসলি তোমার লিকুইড ফর্মে থাকে, ঠিক আছে, লিকুইড ফর্মে থাকে, তাহলে সেটা বেশি অ্যাবজর্ব হবে, তাই না? যত লিকুইড ফর্মে থাকলে বেশি অ্যাবজর্ব হবে, আর অ্যাবজর্পশন যত বেশি হবে অবভিয়াসলি বায়োবিলিটি তত বাড়বে। তারপরে দেখো একটা ড্রাগ যদি ক্রিস্টালয়েড ফর্মে থাকে, ক্রিস্টালয়েড ফর্মে থাকে, কলয়েডের চাইতে ক্রিস্টালয়েড ফর্মে আমরা জানি যে আমাদের অ্যাবজর্পশনটা ভালো হয়, তাহলে অবভিয়াসলি এই ড্রাগটার বায়োবিলিটিও বেশি হবে। তারপর একটা ড্রাগের যত লিপিড সলিউবিলিটি যত বেশি হবে, লিপিড সলিউবিলিটি যত বেশি হবে সেই ড্রাগটার অ্যাবজর্পশন তত বেশি হবে, তাই না? অ্যাবজর্পশন তত বেশি হবে। এবার অ্যাবজর্পশন যদি বেশি হয় তাহলে অবভিয়াসলি এর বায়োবিলিটিও বেশি হবে। ঠিক আছে, তারপরে আরেকটা ড্রাগের ধরো আয়োনাইজেশন যত কম হবে, আয়োনাইজেশন যত কম হবে, আয়োনাইজেশন যত কম হবে তার অ্যাবজর্পশন তত বেশি হবে। তাহলে অ্যাবজর্পশন বেশি হলে বায়োবিলিটিও। এইগুলো ছিল আমাদের মোটামুটি ফার্মাকোলজিক্যাল ফ্যাক্টর। এছাড়া আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন তোমার যদি একটা ড্রাগে যদি ডিসইন্টিগ্রেশন টাইম কম হয়, মানে ডিসইন্টিগ্রেশন কম হতে হয়, তাহলে দেখো ডিসইন্টিগ্রেশন টাইম যত তোমার কম হবে ড্রাগটার অ্যাবজর্পশন তত দ্রুত হবে, এবং ড্রাগটার বায়োবিলিটি কিন্তু বাড়বে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে তোমার ফার্মাকোলজিক্যাল ফ্যাক্টর। আচ্ছা, এরপর আসো আমরা কিছু ফিজিওলজিক্যাল ফ্যাক্টর নিয়ে আলোচনা করি। ফিজিওলজিক্যাল ফ্যাক্টর। আচ্ছা, ফিজিওলজিক্যাল ফ্যাক্টরের ভিতর কি কি আছে দেখো। ফিজিওলজিক্যাল ফ্যাক্টর আমরা জানি যে আমাদের একটা ড্রাগ যখন আমাদের জিআইটি লুমেন দিয়ে পাস করে, তাই না, সেই ড্রাগের কেমিক্যাল নেচারের উপর ভিত্তি করে কিন্তু সেই ড্রাগটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে। ঠিক আছে, কেমিক্যাল নেচারের উপর ভিত্তি করে ডিস্ট্রয় হয়ে যেতে পারে। তো ওই সব ড্রাগের কিন্তু অ্যাবজর্পশনও কম হয়, বায়োবিলিটিও কম হয়। ঠিক আছে, তাহলে আমরা এক কথা লিখতে পারি যে ইফেক্ট অফ লুমিনাল ফ্লুইড। ঠিক আছে, ইফেক্ট অফ লুমিনাল ফ্লুইড, সেটা হতে পারে তোমার পিএইচ কিংবা তোমার গ্যাস্ট্রিক জুস, বাইল সল্ট, যে কোনো কিছু হতে পারে। ইফেক্ট অফ লুমিনাল ফ্লুইড। ঠিক আছে, এটার এক্সাম্পল তোমরাই আসলে দিতে পারবা, যেমন তোমার ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন, তারপর তোমার হেপারিন, এইগুলো তোমাদের পড়ানো হয়েছে, তোমরা দেবে, আমি আর এইটা লেন্থি করতেছি না। তারপর দেখো কিছু আছে গ্যাস্ট্রিক ট্রানজিট টাইম। এই গ্যাস্ট্রিক ট্রানজিট টাইমটা একটু বুঝো। গ্যাস্ট্রিক ট্রানজিট টাইম, এই গ্যাস্ট্রিক ট্রানজিট টাইম যত কম হয় বায়োবিলিটি তত বাড়ে। কারণ কি, গ্যাস্ট্রিক ট্রানজিট টাইমটা কি, মনে করো তোমার একটা ড্রাগ স্টোমাকে আছে, ঠিক আছে, স্টোমাকতে
এর এই গ্যাস্ট্রিক এম্পটিং যত বেশি হবে, যত দ্রুত এই এটা এম্পটিং হয়ে আমাদের ইন্টেস্টাইনে চলে আসবে, তত কিন্তু তোমার এই ড্রাগটার যে গ্যাস্ট্রিক টাইমটা তত কম। ঠিক আছে, যত দ্রুত এটা গ্যাস্ট্রিক এম্পটিংটা হবে এবং এটা স্টোমাকে চলে, তত কিন্তু তোমার গ্যাস্ট্রিক ট্রানজিট টাইমটা কম। এবং গ্যাস্ট্রিক ট্রানজিট টাইমটা কম হলে কি হবে, এই ড্রাগটা তোমার তাড়াতাড়ি এই যে ইন্টেস্টাইনে চলে আসলো এবং এই জায়গা থেকে তোমার ড্রাগটা দ্রুত তোমার অ্যাবজর্পশন হইতে পারলো এবং অ্যাবজর্পশন হলে বায়োঅ্যাবিলিটিও বেশি হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো আমাদের আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম, ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম। এই ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজমটা আলাদা একটা শর্ট নোট হিসেবে আসে। ঠিক আছে, এটা আলাদা একটা শর্ট নোট আছে, এটা আমি আলাদাভাবেই পড়াবো। তোমরা ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম নামটা একটু পড়ো। ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজমটা হয় কি, নামেই আছে কি হেপাটিক। ঠিক আছে, নামেই দেখো আছে হেপাটিক। এই হেপাটিক কথার অর্থ হচ্ছে তোমার লিভার, তাই না? লিভারে আমরা একটা যখন ড্রাগ দিই, সেই ড্রাগটা যখন সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করার আগে পোর্টাল সার্কুলেশনে এন্ট্রি করে এবং পোর্টাল সার্কুলেশন দিয়ে আলটিমেটলি কোথায় যায়, পোর্টাল সার্কুলেশন দিয়ে কিন্তু আলটিমেটলি লিভারে যায়। এবং লিভারে যদি ওই ড্রাগটার ফার্দার মেটাবলিজম হয়, তাহলে কিন্তু খুব হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু ওইখানে ডিস্ট্রয় হয়ে যায়। তার মানে কিন্তু ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি অনেক কমে যায়। ঠিক আছে, ড্রাগের বায়োঅ্যাবিলিটি অনেক কমে যায়। মানে তুমি একটা ড্রাগ দিচ্ছ, সেই ড্রাগটা আমাদের সিস্টেমিক সার্কুলেশন না যেয়ে পোর্টাল সার্কুলেশন দিয়ে লিভারে চলে গেল, লিভারে ড্রাগটা মেটাবলিজম হয়ে গেল, তাহলে কি তোমার সিস্টেমিক সার্কুলেশনে অ্যাভেলেবিলিটি মানে বেশি ড্রাগ তুমি অ্যাভেলেবল পাবা না কিন্তু। ঠিক আছে, এটাই হলো ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম। তাহলে ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম যত তোমার কম হবে, ড্রাগের বায়োঅ্যাবিলিটি কিন্তু তত বাড়বে। ঠিক আছে, এটা আমি আলাদাভাবে পড়াবো, এই লেকচারেই পড়াবো। ঠিক আছে, এই টপিকের পরেই এটা পড়াবো। আচ্ছা এরপর দেখো, এরপরে তোমার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এই রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কিন্তু ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজমের সম্পর্ক আছে। ঠিক আছে, কারণ কিছু কিছু রুটে আছে ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম অনেক বেশি হয়, আবার কিছু কিছু মানে রুট আমরা ইউজ করি যাতে ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজমটা আমরা অ্যাভয়েড করতে পারি। ঠিক আছে, যেমন আমরা সাবলিঙ্গুয়াল রুটটা ইউজ করি, পাররেক্টাল রুটটা ইউজ করি, ইন্টারভেনাস রুটটা ইউজ করি। এইসব রুটে ইউজ করলে ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম হয় না। ঠিক আছে, আবার যদি একটা ড্রাগ ওরালি ইউজ করো, ওরালি করলে শিওর থাকো যে এটা তোমার ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম অনেক বেশি হবে এবং এর বায়োঅ্যাবিলিটি অনেক কম হবে। ঠিক আছে, তবে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে আমরা একটা সিকোয়েন্স ফলো করছিলাম। ঠিক আছে, অ্যাবজর্পশনের যে সিকোয়েন্স, বায়োঅ্যাবিলিটির ক্ষেত্রে সেই সিকোয়েন্সটাই। ইন্টারভেনাস রুটে আমরা জানি আমাদের অ্যাবজর্পশন 100% হয়। এরপর আছে তোমার কি ট্রান্সডার্মাল। ঠিক আছে, ট্রান্সডার্মালে তোমার প্রায় 80 থেকে 100% এটার বায়োঅ্যাবিলিটি হয়। ঠিক আছে, 100% সম্পূর্ণ হয় না, তবে 80 থেকে 100%-এর মধ্যে থাকে। তারপর তোমার কি আছে, তারপর ইন্টারমাস্কুলার আছে। ইন্টারমাস্কুলার কত 75 থেকে 100% পর্যন্ত হয়, এগুলো ক্যাটজাঙে আছে। ঠিক আছে, তারপরে তোমার সাবকিউটেনিয়াসও তোমার সেম 75 থেকে 100% পর্যন্ত হয়। দেন আছে তোমার পাররেক্টাল রুট। ঠিক আছে, পাররেক্টাল রুটের পরে আছে আমাদের যে ওরাল রুট, এগুলো হচ্ছে আমাদের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন সিকোয়েন্সটা এইটা। এবার আসো নেক্সট শোনো আমাদের রেট অফ অ্যাবজর্পশন। এটা তো এতক্ষণ দেখলাই যে রেট অফ অ্যাবজর্পশন। এই রেট অফ অ্যাবজর্পশন যত বেশি হবে তত কি বায়োঅ্যাবিলিটিও তত বেশি হবে, তাই না? ইনক্রিজ অ্যাবজর্পশন যত বেশি হবে বায়োঅ্যাবিলিটি তত বেশি হবে, এবং অ্যাবজর্পশন যত কম হবে বায়োঅ্যাবিলিটিও তত কম হবে। ঠিক আছে, এরপর তোমার যে কোনো ডিজিজ স্টেটে কি হয়, ডিজিজ স্টেটে অ্যাবজর্পশন কম হয়। যেমন আমরা একটা পড়ছিলাম যে আমাদের ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম। ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম কি হয়, অ্যাবজর্পশন কম হয়, অ্যাবজর্পশন কম হলে বায়োঅ্যাবিলিটিও কম হবে। এছাড়া তোমার আছে থাইরোটক্সিকোসিস, মানে হাইপারথাইরয়েডিজম, যেটা থাইরোটক্সিকোসিস। ঠিক আছে, এইসব ডিজিজ স্টেজে আমাদের অ্যাবজর্পশন কম হয়, এখানে বায়ো অ্যাভেলেবিলিটিটাও কম হয় অনেক। ঠিক আছে, আচ্ছা এই গেল আমাদের বায়ো অ্যাভেলেবিলিটি নিয়ে। এখন বায়ো অ্যাভেলেবিলিটির ভিতরে আমি দুইটা টপিক একটু তোমাদের পড়াবো।
ঠিক আছে, দুইটা ডেফিনিশন, এই দুইটা ডেফিনিশন ভাইভায় আস্ক করা হয়। ঠিক আছে, ভাইভায় অনেক আস্ক করা হয় এই দুইটা ডেফিনিশন কি? একটা হলো আমাদের বায়ো ইকুইভ্যালেন্স, আর একটা হলো থেরাপিউটিক ইকুইভ্যালেন্স। তোমরা নাম শুনে মানে নাম শোনার কথা এই দুইটার। দেখো বায়ো ইকুইভ্যালেন্স, এটা ডেফিনিশনই লাগবে, এটাতে অন্য কিছু ধরে না, ডেফিনিশন অনেক ধরে এটা। বায়ো ইকুইভ্যালেন্স, আর একটা হলো আমাদের থেরাপিউটিক ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স, ঠিক আছে। এবার প্রথমে বায়ো ইকুইভ্যালেন্সটা দেখি। বায়ো ইকুইভ্যালেন্স অর্থাৎ সমতা, অর্থাৎ দুইটা ড্রাগ প্রায় সেম ধরনের থাকবে। এখন দেখো বায়ো ইকুইভ্যালেন্সটা কি? বায়ো ইকুইভ্যালেন্সটা হলো যদি আমাদের দুইটা ড্রাগ যদি একই ধরনের হয়, ঠিক আছে, মানে এর যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অর্থাৎ মেডিসিনটা যদি সেম থাকে, ঠিক আছে, এই দুইটা ড্রাগের যদি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা সেম হয়, তাহলে হবে কি সেই ড্রাগ দুইটা বায়ো ইকুইভ্যালেন্ট হবে। ওকে, তাহলে আমরা এর ডেফিনিশন কি লিখতে পারি? টু ড্রাগ or formulation containing same active ingredient are bioequivalent, বাট এখানে একটা শর্ত আছে, ঠিক আছে, bioequivalent শর্ত আছে। কি শর্ত? ইফ দেয়ার rate and extent of absorption are same, ঠিক আছে। তাহলে দুইটা ড্রাগ, আমি টু বানান কি লিখছি, ঠিক আছে, টু ড্রাগস অ্যান্ড ফর্মুলেশন যেটা সেম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কন্টেইন করে, সেই ড্রাগ দুটা বায়োইকুইভ্যালেন্ট হবে যদি এবং কেবল যদি তাদের রেট অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন যদি সেম হয়, ঠিক আছে, তাহলে সেই দুইটা ড্রাগ বায়োইকুইভ্যালেন্ট হবে। এরপর আসো আমাদের থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট জিনিসটা কি? থেরাপিউটিক ইকুইভ্যালেন্সটাকে এবার এইগুলো কিন্তু থেরাপিউটিক ইকুইভ্যালেন্সটা মোটামুটি অ্যাকশন নিয়ে, ঠিক আছে, একটা ড্রাগের এরকম অ্যাকশন হবে। এবার দেখো থেরাপিউটিক ইকুইভ্যালেন্সটাকে, থেরাপিউটিক ইকুইভ্যালেন্সটা হলো যদি দেখো টু ড্রাগস or formulation are considered to be therapeutic equivalent, এখানেও শর্ত আছে যে এই দুটাকে থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট কনসিডার করা হবে ইফ দে হ্যাভ, দেখো অনেকগুলো শর্ত কিন্তু এখানে, দে হ্যাভ দ্য সেম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট same dosage formulation, same strength, মানে সেম স্ট্রেংথ বলতে দুইটাই ধরো 500 মিলিগ্রাম, দুইটাই ধরো 1 গ্রাম, এরকম টাইপের স্ট্রেংথ অ্যান্ড, তাহলে এগুলো যদি হয় এবং expected to have same clinical effect and safety profile when administered in the same route. Through same route, ঠিক আছে।
তাহলে এই হলো আমাদের বায়ো ইকুইভ্যালেন্ট এন্ড থেরাপিউটিক ইকুইভ্যালেন্টের ডেফিনিশন। এগুলো হয়তো তোমরা গাইড বই কিংবা অন্য কোথাও এরা তো ভালোভাবে লেখা নেই, তোমরা একটু এগুলো পড়বা। আমি এগুলো তোমাদের আমি যে নোটটা খেয়াল করতাম, মানে আমি আমার নোট ছিল সেগুলো থেকে আমি তোমাদের এইগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এই ডেফিনেশনগুলো বললে মোটামুটি ভালো করবা, ঠিক আছে? স্যার ম্যামরা এইগুলোই শুনতে চাই, ঠিক আছে? আমি আসলে এখানে তোমাদের এমন এমন কথাগুলো বলতেছি যেগুলো স্যার ম্যামরা শুনতে চায়, ঠিক আছে? আইটেম বলো, টার্ম বলো, এগুলোই স্যার ম্যামরা শুনতে চায়। এবং এই কথাগুলো যদি তোমরা লাইন বাই লাইন বলে আসতে পারো, এর বাইরে ফার্মাকোলজিতে আমাদের লেভেলে কোনো কোশ্চেন নেই, ঠিক আছে? আমরা ভালো মতো এগুলো মনে রাখবো। আচ্ছা, এরপর আমরা একটা শর্ট নোট পড়বো, সেটা হলো ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম। তাহলে এবার দেখো ফার্স্ট পাস মেটাবলিজম, ঠিক আছে? ফার্স্ট পাস মেটাবলিজমটা কি দেখো, আমি আগেই বলছি যে ধরো আমরা একটা ড্রাগ যখন অ্যাডমিনিস্টার করি, ঠিক আছে? অ্যাডমিনিস্টার করার পরে ড্রাগটা আমাদের অ্যাবজর্ব হবে কোথায়? সিস্টেমিক সার্কুলেশনে। কিন্তু কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে হয় কি, এই যখন সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করে তার আগে এটা পোর্টাল সার্কুলেশন দিয়ে পাস করে। পোর্টাল সার্কুলেশন দিয়ে পাস করলে আলটিমেটলি তোমার লিভারে যায় কিংবা তোমার গাট ওয়ালে যায়, ঠিক আছে? এই লিভার আর গাট ওয়ালে যদি এই ড্রাগটার মেটাবলিজম হয়, তখন কি হয়, এই ড্রাগটা মেটাবলিজম হলে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ড্রাগ কিন্তু এখানে ডিস্ট্রয় হয়ে যায়। তার মানে কিন্তু খুব বেশি পরিমাণ ড্রাগ আমাদের সিস্টেমের সার্কুলেশনে যেতে পারে না। এই যে ড্রাগের লসটা, ঠিক আছে, এই লসটাকেই বলা হয় ফার্স্ট পাস মেটাবলিজম। অর্থাৎ প্রথম ফার্স্ট পাসেজে, ঠিক আছে, ড্রাগটা যখন মেটাবলিজম হয় তখন সেটাকে ফার্স্ট পাস মেটাবলিজম বলা হয়, ঠিক আছে? ফার্স্ট পাস মেটাবলিজম। তাহলে আমরা এটা ডেফিনেশনে লিখতে পারি কি, এটা কিন্তু তোমাদের শর্ট নোট আকারে আসে, ঠিক আছে? এটা কিন্তু শর্ট নোট আকারে আসে এবং ভাই খুব জিজ্ঞেস করা হয়, বিশেষ করে এক্সাম্পলগুলো এবং এটাকে অ্যাভয়েড করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এবার ফার্স্টে আমরা এর ডেফিনেশনটা দেখি। কি হয় ডেফিনেশনে? আমরা লিখবো এইভাবে যে সাম ড্রাগস আর metabolized in a single passes through gut wall and hepatic circulation, ঠিক আছে? মানে ফার্স্ট পাসেজে তোমার গাট ওয়াল এবং হেপাটিক সার্কুলেশনে এটাতে মেটাবলাইজ হয় বিফোর entering or reaching the systemic circulation. This phenomenon is called first pass metabolism, বা এর আরো একটা সুন্দর নাম আছে, সেটা কি? প্রি সিস্টেমিক মেটাবলিজম। এটা বলি জম, ঠিক আছে? প্রি সিস্টেমিক মেটাবলিজম। তাহলে এই ফার্স্ট পাস মেটাবলিজম অথবা প্রি সিস্টেমিক মেটাবলিজম কি, প্রি সিস্টেমিক মেটাবলিজম নামটা এর কারণে হচ্ছে যে এটা সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করার আগে এই যে গাট ওয়াল অথবা আমাদের লিভারে মেটাবলিজম হয়, ঠিক আছে? মেটাবলাইজড হয়, এই জন্যই এটার নাম প্রি সিস্টেমিক মেটাবলিজম বলে। এবার দেখি তাহলে আমরা ফার্স্ট পাস মেটাবলিজমটা কোথায় কোথায় হতে পারে, অর্থাৎ সাইটগুলো আমরা একটু দেখি। তাহলে কোন কোন সাইটে এটা মেটাবলিজম হতে পারে, সাইটস। এখন দেখো ফার্স্ট একদম এই সাইট জিজ্ঞেস করার সাথে সাথে তোমরা যে অর্গানটা নাম বলো সেটা হচ্ছে লিভার। লিভারে সবচেয়ে বেশি এটা মানে হয়, এই ফার্স্ট পাস মেটাবলিজমের সাথে বেশি হয়, মেইনলি লিভারে হয়। এই জন্যই ফার্স্ট পাস মেটাবলিজমকে অনেক সময় ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজমও বলা হয়, ঠিক আছে? ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজমও বলা হয়, কারণ কি এইটা মেইনলি হয় আমাদের লিভারে। এছাড়াও আমাদের আর কোথায় কোথায় হতে পারে, এছাড়াও আমাদের ইন্টেস্টিনাল ওয়ালে হতে পারে, বা গাট ওয়াল যেটা আমরা বলি, ইন্টেস্টিনাল ওয়ালে হতে পারে, স্টোমাকে হতে পারে, দেন স্কিনে হতে পারে, লাঙে হতে পারে, ঠিক আছে? লাঙে হতে পারে। তাহলে এই হলো আমাদের সাইটগুলো। আচ্ছা, এরপর দেখি আমাদের কি কি ড্রাগ, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্ট এখানে, ঠিক আছে? এইটা দিয়া এবারও আমাদের যে
সেকেন্ড মানে সরি থার্ড প্রফ গেল, সেই থার্ড প্রফে কিন্তু আমাদের কোশ্চেন আসছে এই এক্সাম্পল দিয়ে। কোশ্চেন মানে তোমার ট্রু ফলস আসছিল, ঠিক আছে। এক্সাম্পল কোশ্চেন ছিল যে মানে কোন কোন ড্রাগগুলো ফাস্ট মেটাবলিজমে মানে হয়, ফাস্ট মেটাবলিজমে যায়। কি কি ড্রাগ আছে দেখো। এক কথায় প্রথম যে একটা ড্রাগের যদি নাম জিজ্ঞেস করে কোনো সারম্যাম আইটেমে হোক কিংবা টার্মে হোক, একটা নাম যদি জিজ্ঞেস করে যে একটা ড্রাগের নাম বলো যেটা খুব পরিমাণে ফাস্ট মেটাবলিজম হয়, তাহলে তোমরা কোন ড্রাগটার নাম বলবা? সেটা বলবা যে ওরাল জিটিএন। ওরাল জিটিএন মানে গ্লিসারল ট্রাইনাইট্রেট, যেটা একটা অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগ। ট্রাইনাইট্রেট এটা হলো একটা অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগ, ঠিক আছে। অ্যাঞ্জাইনাতে এটা ইউজ করা হয়। এই অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগটা হলো ওরাল জিটিএন, ঠিক আছে। এইটাই একমাত্র তোমরা যদি একটা ড্রাগের নাম দিতে চাই তাহলে এই ওরাল জিটিএন এই ড্রাগটার নাম বলবা, ঠিক আছে। গ্লিসারল ট্রাইনাইট্রেট বা নাইট্রোগ্লিসারিনও এটাকে অনেক সময় বলা হয়। তারপরে আদার্স কি কি ড্রাগ আছে? প্রোপানোলোল, দেন সালবিউটামল, মরফিন প্যাথিডিন, ভেরাপামিল যেটা একটা হাইপারটেনশনের ড্রাগ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, হাইড্রোকর্টিসন, স্টেরয়েড, দেন টেস্টোস্টেরন এটাও একটা স্টেরয়েড, এবং লিডোকেইন। লিডোকেইন হলো একটা লোকাল অ্যানেস্থেসিয়া, ঠিক আছে। এই ড্রাগগুলোর নাম বলবা। তবে একটা ড্রাগ নাম শুনতে চাইলে সেটা কি বলবা? ওরাল জিটিএন। ওরাল জিটিএন সবচেয়ে বেশি ফাস্ট মেটাবলিজমে যায়, এবং এটা যখন তোমরা মানে কোনো কেউ যদি ওরাল রুটে এটা মানে নেয় তাহলে কি হবে, এটা ফাস্ট মেটাবলিজম করে 90%ই ডিস্ট্রয় হয়ে যায়, মাত্র 10% এটার বায়োঅ্যাভেলেবিলিটি, ঠিক আছে। মাত্র 10% এটা সিস্টেমিক সার্কুলেশন পৌঁছে, আর 90% এটা ডিস্ট্রয় হয়ে যায়, ঠিক আছে। এই জন্য তাহলে আমরা এই জিটিএনটা তাহলে এরপর ফার্দার স্যার আমরা কোশ্চেন করতে পারি তাহলে জিটিএনটা আমরা কোন রুটে নিই, ঠিক আছে। কোন রুটে নিই? তাহলে এক কথায় বলবা যে ম্যাম এটা আমরা ওরাল রুটে নিই না, কিন্তু এটা আমরা সাবলিঙ্গুয়াল রুটে নিই, ঠিক আছে। সাবলিঙ্গুয়াল রুটে নিই, ঠিক আছে। তাহলে জিটিএন কোন রুটে দেওয়া হয়? সাবলিঙ্গুয়াল রুটে দেওয়া হয়, ঠিক আছে। জিটিএন সাবলিঙ্গুয়াল রুটে দেওয়া হয়, কারণ কি এটার ফাস্ট মেটাবলিজম অনেক বেশি, এই জন্য এটা ওরাল রুটে দেওয়া হয় না, 90% ডিস্ট্রয় হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এই হলো এর এক্সাম্পলগুলো। এবার ম্যামদের নেক্সট কোশ্চেন, স্যার আমাদের নেক্সট কোশ্চেন হবে কি, তাহলে আমরা এটাকে অ্যাভয়েড করতে কীভাবে অ্যাভয়েড করতে পারি ফাস্ট মেটাবলিজমে। তাহলে অ্যাভয়েডেন্স অফ ফাস্ট মেটাবলিজম, এটাকে আমরা কীভাবে অ্যাভয়েড করতে পারি? তাহলে অ্যাভয়েডটা খুবই সহজ। আমরা তো জানি আমাদের এই রুটে ফাস্ট মেটাবলিজম হয়, তাহলে আমরা রুটটাকে অল্টার করতে পারি, ঠিক আছে। মানে এই রুটটাকে চেঞ্জ করে অন্য রুটে দিতে পারি। ধরো আমরা জানি যে আমাদের জিটিএনটা ওরাল রুটে দিলে ভায়াবিলিটি অনেক কম, মানে ফাস্ট মেটাবলিজম যাবে, তাহলে আমরা ওরাল রুটে দিলাম না, আমরা অন্য একটা রুটে দিলাম। কোন রুট? সেটা সাবলিঙ্গুয়াল রুটে। তাই আমরা বলতে পারি বাই অল্টারিং রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে ম্যামদের নেক্সট কোশ্চেন কি হবে, যে কয়টা রুটের নাম বলো যেই রুটগুলো ফাস্ট মেটাবলিজমকে অ্যাভয়েড করে, ঠিক আছে। ফাস্ট মেটাবলিজম হয় না, তাহলে রুট হবে কোনটা? যেমন সাবলিঙ্গুয়াল, ট্রান্সডার্মাল, প্যারেন্টাল, যে কোনো রুটে, ট্রান্সডার্মাল না শুধু, প্যারেন্টাল যে কোনো রুটে, আইভি রুট আছে, আইএম রুট আছে, ঠিক আছে। কিংবা মানে তারপর পাররেক্টাল রুট আছে, পারেক্টাল রুট, এইসব রুটে দিলে আমাদের হবে। এবার আরেকটা কি করতে পারি, সেকেন্ড যদি জিজ্ঞাসা আর কি করতে পারি, তাহলে বলবা যে আমাদের যেহেতু এটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টে দিলে এটা মেটাবলিজম হয়ে যায়, তাহলে আমাদের যে থেরাপিউটিক ডোজটা দরকার অ্যাবজর্পশনের জন্য, মানে বায়োবিলিটি যতটুকু দরকার ততটুকু তো আমরা পাচ্ছি না, তাহলে সেটা পাওয়ার জন্য আমরা বেশি ডোজে এটা অ্যাডমিনিস্টার করতে পারি। তাহলে কি হবে, যেটুকু মানে ডিস্ট্রয় হয়ে যাবে সেটুকু তো যাবে, তবে আমাদের যতটুকু লাগবে ততটুকু যেন থাকে। এই জন্য আমরা বাই ইনক্রিজিং দ্য ড্রাগ ডোজ, by increasing the drug dose, ঠিক আছে। ডোজটাকে, তাহলে এই হলো আমাদের
এই ফাস্ট মেটাবলিজম নিয়ে টোটাল পড়া। তাহলে তোমাদের যদি কখনো যদি এটার কোশ্চেন শর্ট নোটে আসে, তোমরা এই কথাগুলো লিখে দিবা, একদম ফুল মার্কসই পাবা আশা করি। ঠিক আছে, তাহলে এই হলো টোটাল তোমাদের অ্যাজারশন অ্যান্ড ভায়াবিলিটি নিয়ে আমার কথাবার্তা। ঠিক আছে, আচ্ছা, সবাই আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।